নদীর কথা আলাদা। পাহাড়ের নদী একরকম, সমতলের নদী আলাদা। কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামের নদী সবচেয়ে আলাদা। এই নদীগুলো শান্ত, ধীর, গভীর। এবং কিছু নদী আছে যাদের ভেতরে অনেক পুরনো কথা আছে। সেই কথা কেউ জানে, কেউ জানে না। কাজললতা নদী সেই রকম। চিঠিটা এসেছিল ১৯ দিন আগে। নকুল মণ্ডল লিখেছিলেন। মালঞ্চপুর গ্রামের মানুষ। হাতের লেখা সরল, কিন্তু প্রতিটা শব্দে একটা মরিয়া ভাব, যেন লিখতে লিখতে হাত কাঁপছিল। নকুলবাবু লিখেছিলেন তার ভাইপো রতনের কথা। বয়স ১৮, কলকাতায় কাজ করত। গত মাসে গ্রামে ফিরছিল রাতে। কাজললতা নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিল। গ্রামের মানুষ দেখেছিল রতন রাতের নৌকায় উঠল, তারপর থেকে নিখোঁজ। কিন্তু এটাই প্রথম নয়। গত ৩ বছরে ৭ জন মানুষ রাতের নৌকায় উঠে নিখোঁজ হয়েছে। পুলিশ তদন্ত করেছে, কিছু পায়নি। এবং প্রতিটি ক্ষেত্রে একটা কথা মিলেছে। সন্ধ্যার পরে সেই ঘাটে একটা নৌকা দেখা যায়। হলদেটে আলো জ্বলে নৌকায়। কেউ উঠলে নৌকা চলে যায় এবং সেই মানুষ আর ফেরে না। নকুলবাবু লিখেছিলেন শেষে, আমার ভাইপো একমাত্র সম্বল। আসুন, তারানাথ চিঠি পড়ে কিছু বলেননি। হরিপদ পাশে ছিল। তারানাথ বললেন, কাল বেরোব। হরিপদ বলল, কোথায়? তারানাথ বললেন, মালঞ্চপুর। হরিপদ আর কথা বলল না। মালঞ্চপুরে পৌঁছাতে বিকেল হয়ে গেল। ছোট গ্রাম, ধান ক্ষেত, পুকুর, তাল গাছ, দূরে নদী দেখা যাচ্ছে। নকুলবাবু ঘরের বাইরে অপেক্ষা করছিলেন। বয়স ৫০, মাথায় পাকা চুল, মুখে গভীর দুশ্চিন্তা। চোখে ঘুম নেই অনেক দিন। তারানাথকে দেখে এগিয়ে এলেন। বললেন, এলেন? তারানাথ বললেন, হ্যাঁ। নকুলবাবু বললেন, রতন। তারানাথ বললেন, আপনি ভেতরে বলুন সব। বসার ঘরে বসলেন। চা এলোলে। নকুলবাবু বললেন, রতন ছাড়া আমার কেউ নেই। ভাইয়ের ছেলে। ভাই মারা গেছে আগেই। রতনকে নিজের মতো মানুষ করেছি। তারানাথ বললেন, সেই রাতে কি হয়েছিল? নকুলবাবু বললেন, রতন কলকাতা থেকে আসছিল। ট্রেন দেরি করেছিল। স্টেশনে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল। কাজললতা পার হয়ে গ্রামে আসতে হয়। ঘাটে গেছিল নৌকার জন্য, কিন্তু সন্ধ্যার পরে ওই ঘাটে নৌকা চলে না। পাড়ার বুড়ো রামলাল সেই সন্ধ্যায় নদীর ধারে ছিলেন। তিনি দেখেছিলেন রতন ঘাটে বসে আছে। একটু পরে একটা নৌকা এলো। রতন উঠল, নৌকা চলে গেল। রামলাল তখন বিশেষ ভাবেননি। ভেবেছিলেন কেউ হয়তো রাতের নৌকা চালাচ্ছে। কিন্তু রতন আর ফেরেনি। তারানাথ বললেন, পুলিশ? নকুলবাবু বললেন, এসেছিল, নদীতে খোঁজ করেছে, কিছু পায়নি। তারানাথ বললেন, আগের ৬ জনের ক্ষেত্রেও একই? নকুলবাবু বললেন, একই। সবাই রাতের নৌকায় উঠেছিল, কেউ ফেরেনি। শশী বলে কেউ আছেন এই গ্রামে? নকুলবাবু অবাক হলেন। বললেন, আছেন, বয়স্ক মানুষ, গ্রামের সবচেয়ে পুরনো লোক। তার সাথে কথা বলতে হবে। সন্ধ্যার আগে শশীর বাড়িতে গেলেন। বৃদ্ধ বাইরে বসে। বয়স ৬৫-র বেশি। শরীর শুকিয়ে গেছে, কিন্তু চোখ তীক্ষ্ণ। তারানাথকে দেখলেন। বললেন, তারানাথ? তারানাথ চমকালেন। বললেন, আমাকে চেনেন? শশী বললেন, শুনেছি, বসো। তারানাথ বসলেন। শশী বললেন, কাজললতার কথা জানতে এসেছ? তারানাথ বললেন, হ্যাঁ। শশী বললেন,
5 বছর আগের কথা। এই এলাকায় মহামারী হয়েছিল, এক অদ্ভুত রোগ। কদিনের মধ্যে অনেক মানুষ মারা গেল। দাহ করার লোকও পাওয়া যাচ্ছিল না। তখন পাশের জঙ্গলটায় অনেক লাশ কবর দেওয়া হয়। নদীর ওপারে? শশী বললেন, হ্যাঁ, নদীর ওপারে, জঙ্গলের মধ্যে, সেখানেই কবরস্থান। সেই সময় করিম মাল্লা নৌকায় লাশ নিয়ে যাওয়া হতো। করিম মাল্লা এই নদীতে বহু বছর খেয়া চালাতেন। তারানাথ বললেন, করিম মাল্লা? শশী বললেন, হ্যাঁ, ভালো মানুষ ছিলেন, কিন্তু মহামারীতে তিনিও মারা গেলেন। তারপর থেকে তার নৌকা ঘাটে পড়ে আছে, কেউ আর ব্যবহার করেনি। কিন্তু রাতে চলে? শশী বললেন, হ্যাঁ, অনেকে দেখেছে। আমিও একবার দেখেছিলাম, দূর থেকে, সেই হলদেটে আলো মাঝ নদীতে। কবরস্থানের দিকে যায়? শশী বললেন, যায় এবং আসে। তারানাথ বললেন, সেই মহামারীতে কত মানুষ মরেছিলেন? শশী বললেন, গুণে হবে না, অনেক। কিন্তু সবচেয়ে ভয়ের কথা হলো, সেই সময় কিছু মানুষ বলেছিলেন রাতে জঙ্গলে আওয়াজ হয়, হাড় ভাঙার মতো শব্দ, এবং মাঝে মাঝে কবরের মাটি নড়ে। হাড় খাকি? শশী তারানাথের দিকে তাকালেন, বললেন, তুমি নাম জানো? জানি। শশী বললেন, হ্যাঁ, হাড়খাকি পিশাচ। এই ধরনের সত্তা মৃত্যুর শক্তি থেকে জন্ম নেয়। যেখানে অনেক মানুষ একসাথে মারা যায়, সেখানে এরা আসে, কবরস্থানে বাস করে, মৃতের দেহ খায়, এবং জীবিত মানুষকেও। শশী বললেন, হ্যাঁ, সুযোগ পেলে। করিম মাল্লার নৌকায় এরা কিভাবে এলো? শশী বললেন, করিম মাল্লার নৌকায় অনেক লাশ নিয়ে যাওয়া হয়েছিল। সেই নৌকায় মৃত্যুর শক্তি আছে। পিশাচরা সেই নৌকা ব্যবহার করে। কতটি পিশাচ? শশী বললেন, 3টি বলে মনে হয়। একটি মাঝির রূপ নেয়, 2টি যাত্রীর রূপে থাকে। এদের শেষ করতে হলে? শশী বললেন, জানি না, তুমি জানো হয়তো। সেই নৌকায় উঠবে না। উঠতেই হবে। শশী বললেন, যে 7 জন গেছে তারা কেউ ফেরেনি। আমি ফিরব। শশী কিছু বললেন না, কিন্তু তার চোখে একটা উদ্বেগ। ঘরে ফিরে তারানাথ বসলেন। হরিপদকে বললেন, কাল রাতে নৌকায় উঠব। হরিপদ বলল, কি? একা। হরিপদ বলল, না, আমি যাব। তারানাথ বললেন, না, তুমি ঘাটে থাকবে, কুলে, আমি নৌকায়। হরিপদ বলল, কেন একা? তারানাথ বললেন, পিশাচ একা যাত্রীকে বেছে নেয়। 2 জন থাকলে নাও 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 নাও। হরিপদ বলল, কিন্তু আমার পরিকল্পনা আছে, কিন্তু তোমার সাহায্য দরকার, কুলে থেকে। তারানাথ পুঁথি বের করলেন, পড়লেন হাড়খাকি পিশাচের কথা। এরা মৃত্যুর শক্তি থেকে জন্ম নেয়, কবরস্থানের মাটিতে শক্তি পায়, জলের মাঝে দুর্বল হয়, এবং এদের বিনাশ করতে হলে অগ্নিমন্ত্র লাগে। কিন্তু 3টি পিশাচ একসাথে? কঠিন। তারানাথ পুঁথি বন্ধ করলেন। সন্ধ্যায় একা বেরোলেন, ঘাটে গেলেন। কাজললতা নদী, সন্ধ্যার আলোয় নদী। তারানাথ ঘাটে দাঁড়ালেন, মালায় হাত দিলেন। সেই উপস্থিতি নদীতে, ওপারে। কবরস্থানের দিক থেকে
তারানাথ মন্ত্র পড়লেন। নদীর জল শান্ত, কিন্তু ওপারে সেই জঙ্গল, অন্ধকার। একটা শব্দ দূর থেকে, হাড় ভাঙার মতো। তারানাথ বুঝলেন ওরা জেগে আছে, রাতের জন্য অপেক্ষা করছে। ঘাটের ধারে একটা পুরনো ভাঙা নৌকা। তারানাথ সেটা দেখলেন, কাছে গেলেন, মালায় হাত দিলেন। সেই নৌকা থেকে একটা শক্তি, অন্ধকারের শক্তি, মৃত্যুর শক্তি। তারানাথ মন্ত্র পড়লেন। নৌকা কাঁপল, হালকা। তারানাথ বুঝলেন এই নৌকাতেই তারা থাকে, দিনে ঘুমায়, রাতে জাগে। ফিরে এলেন, নকুলবাবুকে বললেন, কাল রাতে আমি সেই ঘাটে থাকব। নকুলবাবু বললেন, একা? তারানাথ বললেন, হরিপদ থাকবে কুলে। নকুলবাবু বললেন, বিপদ? তারানাথ বললেন, আছে, কিন্তু না করলে আরও মানুষ যাবে। নকুলবাবু চুপ করলেন, তারপর বললেন, রতন কি? তারানাথ বললেন, রতনের কথা বলতে পারবো না এখনো। নকুলবাবু চোখ মুছলেন। রাতে তারানাথ প্রস্তুতি নিলেন। ত্রিশূল, মালা, কর্পূর, গঙ্গাজল, লাল সুতো এবং পুঁথির সেই পাতা, অগ্নিমন্ত্র। এই মন্ত্র পড়তে পড়তে ত্রিশূলের আগুন পিশাচের উপরে ধরতে হবে, কিন্তু 3টি পিশাচ একসাথে। তারানাথ মন্ত্র মাথায় গেঁথে নিলেন। হরিপদকে বললেন, তোমার কাছে গঙ্গাজল থাকবে এবং একটা লণ্ঠন। আমি যখন নৌকায় থাকব, তুমি ঘাটে থেকে দেখবে। যদি নৌকা ফিরে আসে তাহলে আলো দেখাবে, আর যদি না আসে? তারানাথ বললেন, আসবে। হরিপদ বলল, নিশ্চিত? তারানাথ বললেন, আসাতে হবে। বাইরে রাত নামছে, কাজললতা নদী দূরে। তারানাথ জানলা দিয়ে দেখলেন রাতের নদী, কাল রাতে সেই নৌকায় 3টি পিশাচের সামনে। তারানাথ মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন, ভোর হওয়া পর্যন্ত। সারাটা দিন তারানাথ প্রস্তুতি নিলেন। সকালে উঠে প্রথমে পুঁথি পড়লেন, অগ্নিমন্ত্র, হাড় খাকি পিশাচের বিনাশের মন্ত্র। প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ মাথায় গেঁথে নিলেন। এই মন্ত্র পড়তে পড়তে ত্রিশূলের আগুন ধরতে হবে এবং সেই আগুন পিশাচের গায়ে লাগাতে হবে। কিন্তু সমস্যা হলো 3টি পিশাচ। একটাটা ধরলে বাকি দুটো আক্রমণ করবে। তারানাথ ভাবলেন। পুঁথিতে একটা কথা লেখা ছিল, হাড় খাকি পিশাচ দলবদ্ধভাবে কাজ করে। একটা দুর্বল হলে বাকিগুলো একটু দুর্বল হয়, কারণ এরা একই শক্তির উৎস থেকে জন্ম নিয়েছে। তাহলে প্রথমে সেই মাঝির রূপী পিশাচকে দুর্বল করতে হবে। সে সবচেয়ে শক্তিশালী, কিন্তু একটু দুর্বল হলেই বাকি দুটো কমজোর হবে। তারানাথ এই পরিকল্পনা মাথায় রাখলেন। দুপুরে শশীর কাছে গেলেন, বললেন, করিম মাল্লার কথা আর কিছু জানেন? শশী বললেন, জানি কিছুটা। করিম মাল্লা ভালো মানুষ ছিলেন। সারা জীবন এই নদীতে খেয়া চালিয়েছেন। মহামারীর সময় ভয়ের মধ্যেও লাশ নিয়ে গেছেন। অনেকে যেতে চায়নি, করিম মাল্লা গেছেন। তারানাথ বললেন, সেই কারণেই পিশাচ তার নৌকা বেছে নিয়েছে? শশী বললেন, হয়তো। মৃত্যুর শক্তি সেই নৌকায় বেশি ছিল। তারানাথ বললেন, করিম মাল্লার কবর কোথায়? শশী বললেন, ওই কবরস্থানে। তারানাথ বললেন, মহামারীতে যারা মারা গেছেন তারা সবাই ওখানে? শশী বললেন, হ্যাঁ। তারানাথ বললেন,
পিশাচরা কি করিম মাল্লার কবরের কাছে থাকে? শশী একটু ভাবলেন, বললেন, জানি না নিশ্চিত করে, কিন্তু লোকে বলে কবরস্থানের মাঝখানে একটা জায়গা আছে, সেখানে ঘাস গজায় না, মাটি সবসময় খোঁড়া খোঁড়া। তারানাথ বললেন, সেটাই। শশী বললেন, কি? তারানাথ বললেন, সেখানেই শক্তির উৎস। শশী বললেন, আজ রাতে যাবে? তারানাথ বললেন, হ্যাঁ। শশী বললেন, একটা কথা। তারানাথ বললেন, বলুন। শশী বললেন, ওই পিশাচরা রাতের বেলায় মানুষের মতো দেখায়, একদম স্বাভাবিক, কিন্তু নদীর মাঝে চাঁদের আলো পড়লে আসল রূপ বেরোয়। তারানাথ বললেন, জানি। শশী বললেন, তাহলে চাঁদের আলো আসার আগেই সাবধান। তারানাথ বললেন, ধন্যবাদ। ফিরে এলেন। বিকেলে সব সাজালেন, ত্রিশূল, মালা, কর্পূর, গঙ্গাজল, লাল সুতো এবং একটি বিশেষ জিনিস, গুরুর দেওয়া একটা কাঠের পাত, তান্ত্রিক চিহ্ন আঁকা। এই পাত হাড়খাকি পিশাচের কাছে ধরলে সাময়িকভাবে আটকানো যায়, কিন্তু শুধু সাময়িক। তারানাথ সব ব্যাগে রাখলেন, হরিপদকে ডাকলেন, বললেন, তোমার কাছে 3টা জিনিস থাকবে, গঙ্গাজল, লণ্ঠন এবং এই সুতো। হরিপদ বলল, সুতো? তারানাথ বললেন, লাল সুতো, মন্ত্র পড়া। যদি কোনো পিশাচ কুলে আসে তাহলে এই সুতো ছুঁড়ে মারবে। হরিপদ বলল, কাজ করবে? তারানাথ বললেন, একটু আটকাবে। হরিপদ বলল, আপনার জন্য চিন্তা। তারানাথ বললেন, নৌকা ফিরলে আলো দেখাবে, সেটাই দরকার। হরিপদ চুপ করল। সন্ধ্যায় নকুলবাবু এলেন। তারানাথকে দেখে বললেন, যাবেনি? তারানাথ বললেন, হ্যাঁ। নকুলবাবু বললেন, একটু ভাবুন। তারানাথ বললেন, ভেবেছি। নকুলবাবু বললেন, আপনার কিছু হলে? তারানাথ বললেন, হবে না। নকুলবাবু চুপ করলেন, তারপর বললেন, আমিও থাকব ঘাটে। তারানাথ বললেন, না। নকুলবাবু বললেন, কিন্তু? তারানাথ বললেন, আপনি থাকলে পিশাচ সুযোগ নেবে, একা যাত্রী না পেলে নৌকা নাও আসতে পারে। নকুলবাবু বললেন, তাহলে হরিপদও না? তারানাথ বললেন, হরিপদ দূরে থাকবে, নৌকা দেখতে পাবে না সে। নকুলবাবু চুপ করলেন। রাত 10টায় পেরোলেন হরিপদ পাশে। কাজললতা নদীর ঘাটে পৌঁছালেন। রাতের ঘাট, নির্জন, ভাঙাচোরা সিঁড়ি, শেওলা ধরা ইট, দূরে নদীর কালো জল। তারানাথ ঘাটে দাঁড়ালেন। হরিপদকে বললেন, ওই গাছের আড়ালে থাকো, দূরে একটা বড় তাল গাছ। হরিপদ সেদিকে গেল। তারানাথ ঘাটের সিঁড়িতে বসলেন, মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। সেই উপস্থিতি নদীতে, ওপারে। তারানাথ অপেক্ষা করলেন। রাত বাড়তে লাগল। 11টার দিকে নদীর বুকে একটা আলো, হলদেতে, ছোট, কিন্তু আসছে এদিকে। তারানাথ উঠলেন, ঘাটের সিঁড়িতে দাঁড়ালেন। আলো কাছে আসছে, ধীরে। নৌকা, ছোট নৌকা, সামনে একটা লণ্ঠন, হলদে কমলা আলো। সেই আলোয় একজন মানুষ দাঁড়িয়ে, নৌকার মাথায়। নৌকা ঘাটের কাছে এলো। তারানাথ দেখলেন মাঝি, রোগাটে, লম্বা, গায়ে পুরনো ধুতি, কাঁধে গামছা, মুখে কাঁচা পাকা দাড়ি।
চোখ, অদ্ভুত চোখ, গভীর এবং কিছুটা স্থির। মানুষের চোখ এমন স্থির থাকে না। মাঝি বলল, খেয়া যাবেন? গলাটা স্বাভাবিক, মানুষের মতো। তারানাথ বললেন, হ্যাঁ, ওপারে যাব। মাঝি মাথা নাড়ল। নৌকা সিঁড়ির কাছে আনল। তারানাথ নামলেন। শেওলা ধরা সিঁড়িতে সাবধানে পা দিলেন। নৌকায় উঠলেন। পাটাতনে বসলেন। মাঝি দাঁড় নিল। নৌকা ছাড়ল, ঘাট থেকে সরে গেল নদীর বুকে। তারানাথ চারদিক দেখলেন। নৌকা ছোট, সামনে মাঝি, পেছনে একটা ছই। ছইয়ের ভেতরে অন্ধকার। কিন্তু তারানাথ মালায় হাত দিলেন। সেই উপস্থিতি ছইয়ের মধ্যে ঘন। তারানাথ বুঝলেন ওরা ওখানে। মাঝি দাঁড় টানছে নিঃশব্দে। তারানাথ বললেন, এত রাতে খেয়া চলে? মাঝি বলল, চলে। তারানাথ বললেন, কেউ জানে না তো? মাঝি বলল, যারা জানার তারা জানে। তারানাথ বললেন, আগে তো এই নদীতে রাতে নৌকা চলতো না। মাঝি একটু থামল, তারপর বলল, সময় বদলেছে। তারানাথ চুপ করলেন। নৌকা মাঝ নদীর দিকে যাচ্ছে। জলের উপর চাঁদের আলো। আজ অমাবস্যার কাছাকাছি, চাঁদ কম। তারানাথ মালায় হাত রাখলেন। মন্ত্র পড়লেন মনে মনে। ছইয়ের ভেতর থেকে একটা শব্দ, সামান্য নড়াচড়ার শব্দ। তারানাথ সতর্ক হলেন। মাঝি বলল, কোথায় যাবেন ওপারে? তারানাথ বললেন, গ্রামে। মাঝি বলল, কোন গ্রামে? তারানাথ বললেন, মালঞ্চপুর। মাঝি চুপ করল, দাঁড় টানতে থাকল। তারানাথ দেখলেন নৌকা সরাসরি ওপারে যাচ্ছে না, একটু বাঁকা, কবরস্থানের জঙ্গলের দিকে। তারানাথ বললেন, এই পথে যাচ্ছ কেন? মাঝি বলল, এই পথেই যাই। তারানাথ বললেন, সোজা পথ আছে। মাঝি বলল, রাতে এই পথেই ভালো। তারানাথ চুপ করলেন। বুঝলেন এরা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়, কবরস্থানের ঘাটে, সেখানে নামায়। তারপর তারানাথ মালায় হাত দিলেন। ত্রিশূল বের করতে হবে, কিন্তু এখনই নয়, একটু অপেক্ষা। ছইয়ের ভেতর থেকে আবার শব্দ, এইবার স্পষ্ট, হাড় ভাঙার শব্দ। তারানাথ শুনলেন। মাঝি কিছু বলল না, দাঁড় টানতে থাকল। তারানাথ বললেন, ছইয়ের ভেতরে কে? মাঝি বলল, যাত্রী। তারানাথ বললেন, কখন উঠল? মাঝি বলল, আগে। তারানাথ বললেন, আমি দেখিনি। মাঝি বলল, দেখেননি কারণ দেখতে চাননি। তারানাথ চুপ করলেন। এই উত্তরটা অদ্ভুত। মানুষ এভাবে বলে না। নৌকা আরও এগোলো। চাঁদ একটু বেরোলো মেঘের আড়াল থেকে। সামান্য আলো নদীর জলে পড়ল এবং তারানাথ দেখলেন ছইয়ের কাপড় সরে গেছে একটু। দুটো অবয়ব কালো চাদরে মোড়া বসে আছে, স্থির। তারানাথ মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। সেই দুটো অবয়ব কাঁপল, সামান্য, কিন্তু কাঁপল। মাঝি সেই মুহূর্তে ঘুরল, তারানাথের দিকে তাকালো। সেই চোখ এখন আলাদা, মানুষের চোখ নয়, গভীর। সেই চোখে একটা ভাব, সন্দেহের। বলল, আপনি কি করলেন? তারানাথ বললেন, কিছু না। মাঝি বলল,
আপনি সাধারণ মানুষ নন। তারানাথ বললেন, না। মাঝি থামল, দাঁড় থামল। নৌকা নদীর মাঝে, থমকে। দুদিকে জল, উপরে আকাশ। মাঝি বলল, কে আপনি? তারানাথ বললেন, তারানাথ। মাঝি চুপ করল। তারপর একটা শব্দ, মানুষের গলার মতো নয়, গভীর, যেন মাটির নিচ থেকে। ছইয়ের ভেতর থেকে সেই দুটো অবয়ব নড়ল। তারানাথ ত্রিশূল বের করলেন, কর্পূর দিলেন, আগুন ধরল। সেই আলোয় মাঝির মুখ স্পষ্ট, এবং পরিবর্তন শুরু হলো। মাঝির কাঁধের হাড় উঁচু হলো, পিঠ পাকতে লাগলো, হাতের আঙুল লম্বা হলো, নখ কালচে, চোখ আগুনের মতো জ্বলছে। মাঝি আর মাঝি নেই, পিশাচ। তারানাথ মন্ত্র পড়লেন, ত্রিশূলের আগুন সেই পিশাচের দিকে ধরলেন। পিশাচ পিছিয়ে গেল, কিন্তু ছইয়ের দুটো অবয়ব বেরিয়ে এলো। কালো চাদর সরে গেছে। দুটো পিশাচ, মানুষের মতো আকৃতি, কিন্তু মানুষ নয়। চামড়া নেই, চোখ আগুনের ভাটার মতো, দাঁত লম্বা। তারানাথ তিনটি পিশাচের মাঝখানে, নৌকায়, নদীর মাঝে মন্ত্র পড়লেন। ত্রিশূলের আগুন সেই মাঝিরূপী পিশাচের দিকে। পিশাচ আরও পিছিয়ে গেল, কিন্তু দুটো অবয়ব এলো দুদিক থেকে। তারানাথ ঘুরলেন, একটাকে মালা দিয়ে আটকালেন, আরেকটা তারানাথের পিঠে। সেই ঠান্ডা, তীব্র। তারানাথ টলে গেলেন, নৌকা তুলল। তারানাথ একটু ধরলেন, মন্ত্র থামালেন না। সেই পিশাচ আবার এলো। তারানাথ ত্রিশূল ঘুরালেন, সেই আগুন লাগলো পিশাচের গায়ে। পিশাচ একটা শব্দ করল, ভয়ঙ্কর, পিছিয়ে গেল। তারানাথ মাঝিরূপী পিশাচের দিকে তাকালেন। সে দূরে, নৌকার মাথায় দাঁড়িয়ে। তারানাথ কাঠের পাত বের করলেন, সেই তান্ত্রিক চিহ্ন সামনে ধরলেন। মাঝিরূপী পিশাচ থামল। তারানাথ মন্ত্র পড়লেন, পিশাচ কাঁপল, এবং সেই মুহূর্তে দুটো পিশাচও কাঁপল। শশী ঠিকই বলেছিলেন, একটা দুর্বল হলে বাকি দুটোও দুর্বল হয়। তারানাথ এই সুযোগ। কিন্তু তখনই মাঝিরূপী পিশাচ একটা কাজ করল। নৌকার তার তুলল তারানাথের দিকে। তারানাথ সরলেন, দাঁড় জলে পড়ল। নৌকা দুলল তীব্রভাবে। তারানাথ ব্যালেন্স হারালেন, মাটিতে পড়লেন, মানে নৌকার পাটাতনে। তখনই দুটো পিশাচ তারানাথের উপরে। সেই ঠান্ডা দুদিক থেকে, শক্তি যাচ্ছে, কিন্তু মন্ত্র। তারানাথ মাটিতে পড়েও মন্ত্র পড়লেন, মালা তুললেন। দুটো পিশাচ সরল। তারানাথ উঠলেন। মাঝিরূপী পিশাচ আবার এগোচ্ছে। তারানাথ ত্রিশূলের আগুন পিশাচের মুখের কাছে। পিশাচ পিছিয়ে গেল। নৌকার মাথায় তারানাথ বুঝলেন, এভাবে তিনটাকে একসাথে শেষ করা যাবে না, কবরস্থানে নিয়ে যাওয়ার আগেই। কিন্তু জলের মাঝে পিশাচ দুর্বল, কুলে গেলে আরও শক্তিশালী হবে। তারানাথ ঠিক করলেন, নৌকাকে ঘাটে ফিরতে দেওয়া যাবে না, এখানেই নদীর মাঝে শেষ করতে হবে। তারানাথ মন্ত্র পড়লেন জোরে। সেই তিনটি পিশাচ কাঁপল। কিন্তু তখনই মাঝিরূপী পিশাচ একটা কাজ করল। নৌকার তলায় হাত দিল। নৌকা ফুটো হতে লাগল, জল ঢুকছে। তারানাথ দেখলেন হাঁটু পর্যন্ত জল। নৌকা ডুবছে। পিশাচ হাসছে।
সেই বিকৃত হাসি। তারানাথ দ্রুত ভাবলেন, নৌকা ডুবলে জলে পড়বেন, জলে পিশাচ ও দুর্বল, কিন্তু তিনটা একসাথে। তারানাথ মন্ত্র পড়লেন, মালা হাতে, ত্রিশূল সামনে। নৌকা আরও ডুবছে, জল কোমরে, পিশাচরা চারদিক থেকে। তারানাথ শেষ সুযোগ, ত্রিশূলের আগুন তুললেন। মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করলেন মাঝিরূপী পিশাচের দিকে। পিশাচ একটা শব্দ করল এবং একটা জোরালো বাতাস। নৌকা উল্টে গেল। তারানাথ জলে পড়লেন, কালো ঠান্ডা জল মাথার উপরে। তারানাথ মন্ত্র পড়লেন জলের মধ্যেও, মালা হাতে, এবং উঠে এলেন। জলের উপরে, পিশাচরা চারদিকে, জলের উপরে। তারানাথ দেখলেন কূলে হরিপদর লণ্ঠন চলছে। হরিপদ দেখছে। তারানাথ হাত তুললেন, ইশারা করলেন। হরিপদ বুঝল। গঙ্গা জল নিয়ে নদীর কিনারায় ছুটল। তারানাথ জলে, তিনটি পিশাচ চারদিকে। এখনো শেষ হয়নি, কিন্তু জলের মধ্যে একটু দুর্বল। তারানাথ মন্ত্র পড়লেন, ত্রিশূলের আগুন, জলে ভেসে। জলে ভাসছেন তারানাথ। কাজললতা নদীর কালো জল। রাতের অন্ধকারে এই জল আরও কালো, ঠান্ডা, তীব্র ঠান্ডা। শরীর অসাড় হয়ে আসছে, কিন্তু মন্ত্র থামাননি। তিনটি পিশাচ চারদিকে, জলের উপরে ভাসছে। মানুষের মতো আকৃতি, কিন্তু মানুষ নয়। চামড়া নেই, হাড় বেরিয়ে আছে। চোখ আগুনের ফাটার মতো, দাঁত লম্বা। তারানাথ বুঝলেন জলে পিশাচ দুর্বল, কিন্তু পুরোপুরি নয়, এবং তারানাথও দুর্বল। জলে মন্ত্রের শক্তি কম, সমান সমান। তারানাথ দ্রুত ভাবলেন কূলে যেতে হবে, কিন্তু কোন কূল? এদিকের কূলে গেলে গ্রামের মানুষ বিপদে পড়বে, ওদিকে কবরস্থান। কবরস্থানে পিশাচ শক্তিশালী। তাহলে তারানাথ মাথায় একটা পরিকল্পনা এলো। কবরস্থানের ঘাটে যেতে হবে, কিন্তু সেখানে পিশাচের শক্তির উৎস। সেই উৎস নষ্ট করতে পারলে পিশাচরা শেষ হবে। তারানাথ সাঁতরাতে লাগলেন ওপারের দিকে, কবরস্থানের ঘাটের দিকে। মাঝিরূপী পিশাচ বুঝল, একটা শব্দ করল এবং তারানাথের পথ আটকাতে এলো। তারানাথ মালা সামনে ধরলেন, মন্ত্র পড়লেন, পিশাচ থামল। তারানাথ সাঁতরালেন, বাকি দুটো পিশাচ পাশ থেকে এলো। তারানাথের পায়ে, জলের ভেতর থেকে সেই ঠান্ডা। তারানাথ ডুবতে লাগলেন, কিন্তু মন্ত্র পড়লেন, মালা পায়ে ছুঁয়ে দিলেন। পিশাচ সরল। তারানাথ উঠে এলেন, সাঁতরাতে থাকলেন, ওপারের কাছে আসছেন। কবরস্থানের ঘাট, সেই উঁচু কাদামাটির পাড়, সিরিজ গাছ, কঙ্কালের হাতের মতো ডাল। তারানাথ পাড়ে উঠলেন, শরীর ভেজা, ঠান্ডা, কিন্তু দাঁড়ালেন। পিশাচরাও পাড়ে উঠল। তারানাথ দেখলেন পাড়ে উঠতেই পিশাচদের পরিবর্তন আরো বড় হল, আরো ভয়ঙ্কর। কবরস্থানের কাছাকাছি, শক্তি বাড়ছে। তারানাথ মন্ত্র পড়লেন, ত্রিশূল বের করলেন। ভেজা, কিন্তু কাজ করবে। কর্পূর দিলেন, ভেজা কর্পূর। জ্বলবে কি? তারানাথ মন্ত্র পড়লেন, কর্পূর জ্বলল। মন্ত্রের শক্তিতে সেই আগুন। মাঝিরূপী পিশাচের দিকে। পিশাচ পিছিয়ে গেল। তারানাথ এগোলেন, জঙ্গলের মধ্যে কবরস্থানের দিকে। পিশাচরা পেছনে। তারানাথ হাঁটছেন, মন্ত্র পড়তে পড়তে। জঙ্গল ঘন, রাতে আরো ঘন। দুপাশে পুরনো গাছ, মাটিতে শুকনো পাতা।
পায়ের নিচে মচমচ শব্দ এবং সেই গন্ধ, মাটির গন্ধ, পুরনো কবরের গন্ধ। তারানাথ এগোলেন। একটু পরে কবরস্থান, সারি সারি ঢিবি, কোথাও ভাঙা পাথরের ফলক, কোথাও পাশের বেড়া। রাতের আলোয় আরো ভয়ঙ্কর। তারানাথ মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। সেই উপস্থিতি এখানে তীব্র, অনেক বেশি। শশী বলেছিলেন একটা জায়গার কথা, ঘাস গজায় না, মাটি সবসময় খোঁড়া খোঁড়া। তারানাথ খুঁজলেন কবরস্থানের মাঝখানে একটা জায়গা, মাটি কালচে, ঘাস নেই একদম। সেখানে গেলেন, মালায় হাত দিলেন। সেই জায়গা থেকে একটা শক্তি, তীব্র, এটাই উৎস। তারানাথ সেই জায়গার কাছে বসলেন, কিন্তু তখনই তিনটি পিশাচ চারদিক থেকে এসে গেছে। এখানে তারা অনেক শক্তিশালী। মাঝিরূপী পিশাচ সামনে, দুটো পিশাচ দুই পাশে। তারানাথ ত্রিশূলের আগুন সামনের পিশাচের দিকে। পিশাচ থামল, কিন্তু পাশের দুটো এলো তারানাথের দুই কাঁধে। সেই ঠান্ডা, তীব্র। তারানাথ টলে গেলেন, কিন্তু পড়লেন না। মন্ত্র পড়লেন, মালা তুললেন। পিশাচ সরল, কিন্তু মাঝিরূপী পিশাচ এগিয়ে এলো তারানাথের বুকে। তারানাথ পড়লেন মাটিতে, সেই কালচে মাটিতে, শক্তির উৎসের কাছে। পিশাচ তারানাথের উপরে, সেই ঠান্ডা চাপ, শক্তি যাচ্ছে। তারানাথ মন্ত্র পড়লেন, মাটিতে পড়েও, মালা হাতে, ত্রিশূল আগুন। পিশাচ সরল। তারানাথ উঠলেন, শরীরে ব্যথা, বুকে, কিন্তু উঠলেন। তারানাথ বুঝলেন এভাবে হবে না। একটু একটু করে লড়লে শক্তি শেষ হবে। এই কবরস্থানে পিশাচ অনেক বেশি শক্তিশালী। একটা সিদ্ধান্ত নিলেন। সেই শক্তির উৎস, সেই কালচে মাটি, সেই জায়গায় গঙ্গা জল ঢালতে হবে এবং মন্ত্র পড়তে হবে। কিন্তু গঙ্গা জল কোথায়? হরিপদর কাছে, ওদিকে। তারানাথ ঘুরলেন নদীর দিকে। পিশাচরা পথ আটকালে। তারানাথ ত্রিশূল তুললেন, মন্ত্র পড়লেন জোরে। পিশাচরা কাঁপল, কিন্তু পথ ছাড়ল না। তারানাথ এগোলেন মাঝিরূপী পিশাচের সামনে। কাঠের পাপাত বের করলেন, সেই তান্ত্রিক চিহ্ন। পিশাচের মুখের কাছে পিশাচ পিছিয়ে গেল। তারানাথ সুযোগ নিলেন, দৌড়ালেন জঙ্গলের মধ্যে দিয়ে নদীর দিকে। পিশাচরা পেছনে, তারানাথ দৌড়াচ্ছেন মন্ত্র পড়তে পড়তে। জঙ্গল পেরোলেন, নদীর পাড়, সেই ঘাট। ওপারে হরিপদর লণ্ঠন জ্বলছে। তারানাথ চিৎকার করলেন, হরিপদ! ওপার থেকে হরিপদ, কি হলো? তারানাথ বললেন, গঙ্গা জল। হরিপদ বলল, এখানে আছে। তারানাথ বললেন, নদীতে ভাসিয়ে দাও। হরিপদ বলল, কিভাবে? তারানাথ বললেন, বোতলে, নদীতে ছেড়ে দাও। হরিপদ বুঝল, বোতল নদীতে ছাড়ল। তারানাথ নদীতে নামলেন, সাঁতরালেন, কিন্তু পিশাচরা পাড়ে এসে গেছে তারানাথের পেছনে। নদীতে নামল। তারানাথ সাঁতরাচ্ছেন, পিশাচরা পেছনে। জলে দুর্বল, কিন্তু তারানাথও দুর্বল। বোতল কোথায়? নদীর জলে ভেসে আসছে। তারানাথ ধরলেন, এই পাশে আসার সুযোগ নেই। তারানাথ বুঝলেন, সেই কালচে মাটির জায়গায় গঙ্গা জল ঢালতে হবে, নিজেই যেতে হবে, আবার ওপারে। তারানাথ ঘুরলেন ওপারের দিকে, সাঁতরালেন বোতল হাতে।
পিশাচরা দুর্বল, জলে। তারানাথ এগোচ্ছেন। কবরস্থানের ঘাটে পিশাচরা পেছনে, কিন্তু ধীরে। তারানাথ পারে উঠলেন আবার জঙ্গলে, মন্ত্র পড়তে পড়তে। কবরস্থানে সেই কালচে মাটির জায়গায় বোতল খুললেন, মন্ত্র পড়লেন, গঙ্গা জল ঢাললেন সেই কালচে মাটিতে। মাটি কাঁপল। একটা শব্দ মাটির নিচ থেকে, গভীর। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন, গঙ্গা জল আরও ঢাললেন। পিশাচরা এসে গেছে তারানাথের চারদিকে, কিন্তু কিছু একটা পরিবর্তন। পিশাচরা কাঁপছে তীব্রভাবে। গঙ্গা জল সেই মাটিতে লাগছে, উৎস দুর্বল হচ্ছে। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। পিশাচরা আক্রমণ করল, তিনটি একসাথে। তারানাথ পড়লেন মাটিতে, কিন্তু মন্ত্র থামালেন না। গঙ্গা জল বোতল এখনো হাতে। সেই কালচে মাটিতে আরও ঢাললেন। মাটি আরও কাঁপল, পিশাচরা আরও কাঁপল। তারানাথ উঠলেন। ত্রিশূলের আগুন মাঝিরূপী পিশাচের দিকে। পিশাচ পিছিয়ে গেল, এখন দুর্বল। তারানাথ মন্ত্র পড়লেন, পুরো বোতল ঢাললেন সেই কালচে মাটিতে। মাটি একটা শব্দ করল, এং। থামল। শক্তির উৎস কমেছে। তারানাথ দাঁড়ালেন। পিশাচরা আরও দুর্বল, কিন্তু শেষ হয়নি। এখনো তিনটি, এখনো ভয়ঙ্কর। তারানাথ বুঝলেন উৎস দুর্বল হয়েছে, কিন্তু শেষ হয়নি। সম্পূর্ণ শেষ করতে হলে কাল রাতে আবার আসতে হবে। আরও গঙ্গা জল, আরও মন্ত্র। কিন্তু এখন এই তিনটি পিশাচ এখানে, তারানাথের সামনে। তারানাথ মন্ত্র পড়লেন জোরে। পিশাচরা কাঁপল, দুটো পিছিয়ে গেল, কিন্তু মাঝিরূপী পিশাচ আবার এগোল, এইবার আরও রাগান্বিত। তারানাথের গলার দিকে সেই লম্বা হাত। তারানাথ ত্রিশূল তুললেন, কিন্তু পিশাচ সরল না। তারানাথের গলায় সেই হাত, ঠান্ডা, শ্বাস আটকে আসছে। তারানাথ মালা তুললেন পিশাচের হাতে। পিশাচ ছেড়ে দিল, পিছিয়ে গেল। তারানাথ শ্বাস নিলেন, হাঁপাচ্ছেন, কিন্তু মন্ত্র পড়লেন। পিশাচ তিনটি দূরে, কাঁপছে, কিন্তু যাচ্ছে না। তারানাথ বুঝলেন আজ রাতে সম্পূর্ণ শেষ করা যাবে না। শক্তি শেষ হয়ে আসছে, কিন্তু পিশাচ এখনো আছে। এখন একটাই কাজ, এখান থেকে ফেরা। তারানাথ পিছিয়ে গেলেন ধীরে, মন্ত্র পড়তে পড়তে। পিশাচরা এগোল। তারানাথ ত্রিশূল তুললেন। পিশাচরা থামল। তারানাথ আরও পিছিয়ে গেলেন জঙ্গলের দিকে, নদীর দিকে। পিশাচরা এগোচ্ছে, কিন্তু ধীরে, যেন বুঝছে এবার যাক, পরে। তারানাথ জঙ্গল পেরোলেন, নদীর পাড়ে নামলেন, সাঁতরালেন। এই পাড়ের ঘাটে উঠলেন। হরিপদ ছুটে এলো, বলল, কি হলো? তারানাথ বললেন, হয়নি। হরিপদ বলল, মানে? তারানাথ বললেন, আজ রাতে শেষ হয়নি, কাল। হরিপদ বলল, আবার? তারানাথ বললেন, হ্যাঁ। হরিপদ বলল, কিন্তু আপনি? তারানাথ বললেন, ঠিক আছি। হরিপদ তারানাথকে দেখল, ভেজা, ক্লান্ত, শরীরে দাগ, গলায় পিশাচের হাতের ছাপ। বলল, ঠিক নেই। তারানাথ বললেন, কাল হব। হরিপদ চুপ করল। দুজন ফিরে এলেন নকুলবাবুর বাড়িতে। নকুলবাবু জেগেছিলেন। তারানাথকে দেখে বললেন, কি হলো?
তারানাথ বললেন, আজ রাতে কিছুটা হয়েছে, কিন্তু সম্পূর্ণ নয়। নকুলবাবু বললেন, রতন? তারানাথ বললেন, কালকের পরে বলতে পারবো। নকুলবাবু চুপ করলেন। তারানাথ বসলেন। শরীরে ব্যথা, গলায় সেই ঠান্ডার জ্বালা। হরিপদ কাপড় বাঁধল। তারানাথ বললেন, কাল রাতে আরও গঙ্গা জল লাগবে। হরিপদ বলল, কতটা? তারানাথ বললেন, বেশি। হরিপদ বলল, এখানে পাবো? তারানাথ বললেন, নকুলবাবুকে বলবো, ব্যবস্থা করবেন। হরিপদ বলল, আর কি লাগবে? তারানাথ বললেন, একটা জিনিস। হরিপদ বলল, কি? তারানাথ বললেন, মাটিতে পোতার জিনিস, তান্ত্রিক চিহ্ন আঁকা, সেই কালচে মাটিতে পুঁততে হবে। হরিপদ বলল, আছে আপনার কাছে? তারানাথ বললেন, বানাতে হবে। হরিপদ বলল, কিভাবে? তারানাথ বললেন, কাল দুপুরে। বাইরে রাত। তারানাথ একটু চোখ বন্ধ করলেন। কাল রাতে সেই কবরস্থানে আবার, কিন্তু এইবার শেষ করতে হবে। সকালে তারানাথ উঠলেন দেরিতে। শরীরে ব্যথা, গলায় সেই ঠান্ডার জ্বালা, বুকে একটা ভার, গতকাল রাতের আঘাত। হরিপদ চা দিল। তারানাথ চুপচাপ বসলেন। বাইরে সকালের আলো, কাজললতা নদী দূরে, শান্ত দেখাচ্ছে। দিনের আলোয় নদী অন্যরকম, রাতের মতো ভয়ঙ্কর নয়। কিন্তু তারানাথ জানেন, রাতে সব বদলে যায়। হরিপদ বলল, শরীর কেমন? তারানাথ বললেন, আছে। হরিপদ বলল, আজ রাতেও যাবেন? তারানাথ বললেন, যেতে হবে। হরিপদ বলল, এই শরীরে? তারানাথ বললেন, শরীর ঠিক হবে, কিন্তু কাজ থামানো যাবে না। হরিপদ চুপ করল। তারানাথ পুঁথি বের করলেন, পড়লেন। হাড়খাকি, পিশাচের বিনাশের সম্পূর্ণ পদ্ধতি। প্রথম ধাপ হয়েছে গতকাল রাতে। উৎস দুর্বল হয়েছে। গঙ্গা জল সেই কালচে মাটিতে পড়েছে। কিন্তু সম্পূর্ণ বিনাশের জন্য দুটো কাজ একসাথে। প্রথম, সেই কালচে মাটিতে তান্ত্রিক চিহ্নের কাঠ পুঁততে হবে। দ্বিতীয়, পিশাচদের নদীর মাঝে টেনে আনতে হবে। জলে তারা সবচেয়ে দুর্বল, এবং সেখানে অগ্নিমন্ত্র পড়তে হবে। কিন্তু সমস্যা হলো, দুটো কাজ একসাথে করতে হবে। একা পারবেন না। তারানাথ ভাবলেন, হরিপদ থাকবে। কিন্তু হরিপদ সেই কবরস্থানে যাবে কিভাবে? এবং তারানাথ নদীতে একা পিশাচদের টানবেন কিভাবে? একটা পরিকল্পনা এলো। দুপুরে নকুলবাবুকে ডাকলেন। বললেন, একটা নৌকা লাগবে। নকুলবাবু বললেন, কার নৌকা? তারানাথ বললেন, যে কারো, কিন্তু ভালো নৌকা। নকুলবাবু বললেন, রামলালের নৌকা আছে, কিন্তু সে রাতে দেবে না। তারানাথ বললেন, দিনে নিয়ে রাখব। নকুলবাবু বললেন, কি করবেন? তারানাথ বললেন, রাতে নদীতে যাব। নকুলবাবু বললেন, আবার? তারানাথ বললেন, এইবার শেষ করতে। নকুলবাবু চুপ করলেন। তারপর বললেন, রামলালকে বলছি। তারানাথ বললেন, এবং গঙ্গা জল অনেকটা। নকুলবাবু বললেন, ব্যবস্থা করছি। দুপুরে তারানাথ সেই তান্ত্রিক চিহ্নের কাঠ তৈরি করলেন। একটা শক্ত কাঠ। তাতে মন্ত্র পড়লেন, তান্ত্রিক চিহ্ন আঁকলেন, লাল সুতো চড়ালেন। এই কাঠ সেই কালচে মাটিতে পুঁতলে উৎস সম্পূর্ণ শেষ হবে।
কিন্তু পুতোতে হবে মন্ত্র পড়তে পড়তে, এবং সেই সময়ে পিশাচরা আক্রমণ করবে। হরিপদকে সেটা সামলাতে হবে। তারানাথ হরিপদকে ডাকলেন, বললেন, আজ রাতে তোমাকে কবরস্থানে যেতে হবে। হরিপদ চমকাল, বলল, কি? তারানাথ বললেন, ওই কালচে মাটির জায়গায় এই কাঠ পুঁতোতে হবে। হরিপদ বলল, একা? তারানাথ বললেন, না, আমি থাকব নদীতে, পিশাচদের নদীতে টেনে রাখব। হরিপদ বলল, কিন্তু পিশাচ তো কবরস্থানেও থাকতে পারে। তারানাথ বললেন, এই মালা থাকবে তোমার কাছে এবং গঙ্গা জল, পিশাচ কাছে আসলে ছিটাবে। হরিপদ বলল, তিনটার একটাও যদি কবরস্থানে থাকে? তারানাথ বললেন, আমি তিনটাকে নদীতে টানব। হরিপদ বলল, কিভাবে? তারানাথ বললেন, আমি নৌকায় নদীতে যাব, মন্ত্র পড়ব, পিশাচরা আমার দিকে আসবে। হরিপদ বলল, এবং আমি সেই সময়ে? তারানাথ বললেন, হ্যাঁ। হরিপদ চুপ করল। তারানাথ বললেন, ভয় লাগছে? হরিপদ বলল, লাগছে। তারানাথ বললেন, ঠিক আছে। হরিপদ বলল, কিন্তু যাব। তারানাথ বললেন, জানি। বিকেলে নৌকা এলো, রামলালের নৌকা, সাধারণ নৌকা। করিমমাল্লার নৌকার মতো পিশাচ নেই এতে। তারানাথ নৌকা দেখলেন, মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। নৌকা স্বাভাবিক, ভালো। সন্ধ্যায় প্রস্তুতি নিলেন তারানাথের কাছে। ত্রিশূল, মালা, কর্পূর, গঙ্গাজল, সেই কাঠ। হরিপদের কাছে মালা, গঙ্গাজল, লাল সুতো, সেই তান্ত্রিক চিহ্নের কাঠ। নকুলবাবু বললেন, আমিও। তারানাথ বললেন, না। নকুলবাবু বললেন, কিন্তু? তারানাথ বললেন, ঘরে থাকুন, দরজা বন্ধ রাখুন। নকুলবাবু চুপ করলেন। রাত 10:30টায় বেরোলেন, ঘাটে পৌঁছালেন। তারানাথ হরিপদকে বললেন, নদী পার হবে কিভাবে? হরিপদ বলল, সাঁতার জানি। তারানাথ বললেন, ওপারে উঠে সরাসরি জঙ্গলে, কবরস্থানে, সেই কালচে মাটি খুঁজবে। হরিপদ বলল, মাঝখানে থাকবে? তারানাথ বললেন, ঠিক। হরিপদ বলল, আর আপনি? তারানাথ বললেন, নৌকায়। হরিপদ বলল, একসাথে যাব? তারানাথ বললেন, হ্যাঁ, আমি নৌকায় নদীতে, তুমি সাঁতরে ওপারে। হরিপদ মাথা নাড়ল। দুজন নদীর দিকে এগোলেন, ঘাটে নামলেন। তারানাথ নৌকায় উঠলেন, হরিপদ জলে নামল। তারানাথ দাঁড় নিলেন, নৌকা ছাড়লেন। হরিপদ সাঁতরাতে লাগল নদীতে। তারানাথ নৌকায় মাঝ নদীর দিকে। মন্ত্র পড়লেন। এখনো পিশাচ আসেনি, কিন্তু সেই উপস্থিতি ওপারে। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন জোরে, মালায় হাত, নদীর কালো জলে নৌকা, রাতের অন্ধকারে। তারপর ওপার থেকে সেই হলদেটে আলো। করিমমাল্লার নৌকা আসছে, পিশাচরা জেগে উঠেছে। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। সেই নৌকা কাছে আসছে। মাঝিরূপী পিশাচ দাঁড়িয়ে তারানাথের নৌকার দিকে। তারানাথ ত্রিশূল বের করলেন, কর্পূর দিলেন, আগুন ধরল। মাঝিরূপী পিশাচের নৌকা পাশে এলো। দুটো পিশাচ ছইয়ে ভেতর থেকে বেরোল। তারানাথ মন্ত্র পড়লেন। 3টি পিশাচ এখন নদীতে, তারানাথের চারদিকে, কিন্তু নদীতে
দুর্বল। তারানাথ ত্রিশূলের আগুন মাঝিরূপী পিশাচের দিকে। পিশাচ পিছিয়ে গেল। তারানাথ বুঝলেন এখন হরিপদর সময়। ওপারে হরিপদ পৌঁছে গেছে কিনা জানেন না, কিন্তু পিশাচ তিনটি এখানে নদীতে। এখনই সুযোগ। তারানাথ মন্ত্র পড়লেন, অগ্নিমন্ত্র। তিনটি পিশাচ কাঁপল। তারানাথ এগোলেন মাঝিরূপী পিশাচের কাছে। ত্রিশূলের আগুন পিশাচের গায়ে লাগাতে চাইলেন, কিন্তু পিশাচ সরে গেল। বাকি দুটো তারানাথের পেছনে। তারানাথ ঘুরলেন, মালা সামনে। দুটো পিশাচ থামল, কিন্তু মাঝিরূপী পিশাচ আবার। তারানাথের নৌকায় উঠল। নৌকা তুলল। তারানাথ ব্যালেন্স হারালেন, কিন্তু পড়লেন না। মন্ত্র পড়তে থাকলেন। পিশাচ তারানাথের সামনে নৌকায়। তারানাথ ত্রিশূল তুললেন। পিশাচ কাঁপল। তারানাথ এগোলেন। ত্রিশূলের আগুন সরাসরি পিশাচের বুকে। পিশাচ একটা শব্দ করল, ভয়ঙ্কর। পিছিয়ে গেল। নৌকার কিনারায় তারানাথ আরও এগোলেন। ত্রিশূল, পিশাচ। কিন্তু তখনই পেছন থেকে দুটো পিশাচ তারানাথের পিঠে। তারানাথ পড়ে গেলেন নৌকায়। পিশাচরা উপরে, সেই ঠান্ডা। তিন দিক থেকে শক্তি যাচ্ছে। তারানাথ মন্ত্র পড়লেন, মালা তুললেন। পিশাচরা সরল। তারানাথ উঠলেন, শক্তি কম, কিন্তু মন্ত্র থামালেন না। তারপর দূর থেকে একটা শব্দ। ওপার থেকে হরিপদ। একটা আলো লণ্ঠনের। হরিপদ পৌঁছেছে। তারানাথ বুঝলেন এখন। তারানাথ মন্ত্র পড়লেন, জোরে, সবচেয়ে জোরে। পিশাচরা কাঁপল তীব্রভাবে। এইবার তিনটি একসাথে। তারানাথ ত্রিশূলের আগুন মাঝিরূপী পিশাচের দিকে সরাসরি। পিশাচ পিছিয়ে যেতে পারল না। আগুন লাগল। পিশাচ একটা ভয়ঙ্কর শব্দ করল, এবং সেই মুহূর্তে ওপার থেকে একটা আলো, উজ্জ্বল। হরিপদ সেই কাঠ পুঁতেছে সেই কালচে মাটিতে। উৎস কাঁপছে। পিশাচরা আরও কাঁপছে। তারানাথ মন্ত্র পড়লেন, শেষ অংশ অগ্নিমন্ত্রের। ত্রিশূলের আগুন তিনটি পিশাচের দিকে একে একে। প্রথমে মাঝিরূপী। আগুন লাগল। পিশাচ একটা শব্দ করল এবং ছোট হতে লাগল। তারপর দ্বিতীয় আগুন। সেই পিশাচও কাঁপল। তৃতীয়, তারানাথ মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করলেন। তিনটি পিশাচ একসাথে কাঁপল। ভয়ঙ্কর। তিনটি থেকে একটা শব্দ, মাটির নিচ থেকে আসার মতো, গভীর। তারপর তিনটি পিশাচ ছোট হতে লাগল, একটু একটু করে। সেই আগুনের চোখ নিভে যাচ্ছে। সেই লম্বা দাঁত গলে যাচ্ছে। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। পিশাচরা আরও ছোট, এবং তিনটি। একটা আলো হলো, কালো, অন্ধকারের আলো। নদীর জলে ডুবে গেল। নদী কাঁপল, একটা ঢেউ চারদিকে। তারপর শান্ত। নদী শান্ত। তারানাথ দাঁড়িয়ে নৌকায় হাঁপাচ্ছেন। শরীরে ব্যথা, কিন্তু নদী শান্ত। সেই উপস্থিতি নেই, সেই ঠান্ডা নেই। তারানাথ দূরে তাকালেন। করিম মাল্লার নৌকা ভাসছে, কিন্তু সেই হলদেটে আলো নেই, সেই মাঝি নেই। শুধু একটা পুরনো নৌকা নদীতে ভাসছে। মন্ত্র পড়লেন। নৌকা থেকে কোনো উপস্থিতি নেই। পিশাচ গেছে। সেই নৌকাও এখন শুধু নৌকা।
তারানাথ ওপারের দিকে তাকালেন। হরিপদের লণ্ঠন জ্বলছে। তারানাথ নৌকা ঘাটের দিকে নিলেন, পাড়ে উঠলেন, বসলেন ঘাটের সিঁড়িতে অনেকক্ষণ। তারপর হরিপদ এলো, সাঁতরে পাড়ে উঠল, ভেজা, কিন্তু মুখে একটা ভাব। বলল, হয়েছে? তারানাথ বললেন, হয়েছে। হরিপদ বলল, পিশাচ? তারানাথ বললেন, গেছে। হরিপদ বলল, কাঠ পুঁতেছিলাম। তারানাথ বললেন, জানি, দেখেছিলাম আলো। হরিপদ বলল, কবরস্থানে কেউ ছিল না? তারানাথ বললেন, ছিল না, সবাই নদীতে ছিল। হরিপদ বলল, ভয় লেগেছিল? তারানাথ বললেন, স্বাভাবিক। হরিপদ বলল, কিন্তু পুঁতেছিলাম। তারানাথ বললেন, সাহসী। হরিপদ বলল, আপনি বলেছিলেন তাই? তারানাথ বললেন, না, তুমি নিজে। হরিপদ চুপ করল। দুজন বসে রইলেন নদীর ধারে। রাতের নদী এখন শান্ত। সেই ভার নেই, সেই অন্ধকার নেই, শুধু নদী। সকালে নকুলবাবু এলেন। তারানাথকে দেখে বললেন, হয়েছে? তারানাথ বললেন, হয়েছে। নকুলবাবু বললেন, রতন? তারানাথ চুপ করলেন একটু, তারপর বললেন, রতনকে আর পাওয়া যাবে না। নকুলবাবুর চোখে জল। তারানাথ বললেন, দুঃখিত। নকুলবাবু বললেন, জানতাম। তারানাথ বললেন, কিন্তু আর কেউ যাবে না। নকুলবাবু চোখ মুছলেন, বললেন, সেটুকু হলো। তারানাথ বললেন, হ্যাঁ। বিদায়ের সময় নকুলবাবু বললেন, পারিশ্রমিক? তারানাথ বললেন, না। নকুলবাবু বললেন, কিছু একটা। তারানাথ বললেন, ভালো থাকুন। ফেরার পথে স্টেশনে। হরিপদ বলল, করিম মাল্লার নৌকার কি হবে? তারানাথ বললেন, নকুলবাবুকে বলে এসেছি নদীতে ডুবিয়ে দিতে। হরিপদ বলল, কেন ডুবিয়ে? তারানাথ বললেন, সেই নৌকায় অনেক মৃত্যুর ছাপ ছিল। জলে ডুবিয়ে দিলে সেই ছাপ ধুয়ে যাবে। হরিপদ বলল, আর পিশাচ ফিরবে না? তারানাথ বললেন, না। হরিপদ বলল, নিশ্চিত? তারানাথ বললেন, উৎস শেষ হয়েছে, পিশাচ শেষ হয়েছে। নৌকা ডুবিয়ে দিলে সব শেষ। হরিপদ মাথা নাড়ল। ট্রেন এলো, উঠলেন, জানলার ধারে বসলেন। বাইরে মালঞ্চপুর, সেই গ্রাম, সেই নদী, দূরে কাজললতা এখন শান্ত দিনের আলোয়। তারানাথ মালায় হাত দিলেন। হরিপদ বলল, পরের চিঠি? তারানাথ বললেন, আসবে। হরিপদ বলল, কোথা থেকে? তারানাথ বললেন, জানি না। হরিপদ বলল, কি সমস্যা? তারানাথ বললেন, সেটাও জানি না। হরিপদ বলল, তবু যাবেন? তারানাথ বললেন, তবু। ট্রেন চলল মালঞ্চপুর পেছনে।